পদ্মপুকুর, তো যেটা কিন্তু আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের নেই। স্বয়ং বিষ্ণু কিন্তু আছে স্বয়ং। আসলে হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা তো জানোই আমি আর আমার মা কিন্তু বাইক নিয়ে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির দর্শনে। আর তোমাদেরকে লাস্ট এপিসোডে বলেছিলাম যে আমি কিন্তু নেক্সট এপিসোডে দেখাবো রাতের আলোয় দীঘার জগন্নাথ ধামটাকে ঠিক কেমন লাগে। তো সেই ভিডিওটি হাজির হয়ে গেছি, তার সাথে থাকছে আরও অনেক ধামাকা। তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখে দেখো, আর সঙ্গে থাকো। আস্তে আস্তে আমি নিয়ে আসছি। क्या बात, আস্তে দাঁড়াও। বাচ্চাদের মতো গিয়ে বসে পড়েছে ঢেউয়ের মধ্যে, সেই মজা পাচ্ছে, সেই মজা। হ্যালো 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 সাহসটাকে দেখো, বলছি আমি যাই, মা দেখে যাবে, পাথর আছে, পাথর। আমি এখানে বসে আছি আর পাহাড়টা কেটে গেছে, আর আমার মা ওই দূরে সেই কোথায় না কোথায় চলে গেছে। কত দূরে, ওই দেখো ঢেউয়ে কি লাভ, क्या बात। A few moments later. খাবারের মেনুতে কি কি আছে? ভাত, পাঁপড়, স্যালাড, ডাল, পটল আলু তরকারি, কাতলা মাছের একটা ঝোল, আর আছে কিন্তু ওই পটল আর ঝিঙের একটা তরকারি। যেমনি রুম তেমনি খাওয়া দাওয়া, অসাধারণ। 1 hour later. আমি তো অধীর আগ্রহে আছি যে কতক্ষণে জগন্নাথ ধামকে এই সুন্দর লাইটিং এর সাথে দেখতে পাবো। পুরো রাস্তা জুড়ে লাইটিং, আর তার সাথে এই লাইটিংগুলোর প্রত্যেকটা উপরে উপরে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রার কিন্তু মূর্তি আছে। এখানটায় দেখো চারপাশটা কি সুন্দর লাগছে। ওয়াটার ভিউ কিন্তু দীঘা ছিল শুধুই মাত্র পর্যটকদের জন্য ঘুরতে বেড়ানোর একটা জায়গা। এখন কিন্তু শুধু তাতেই থেমে থাকলো না, এখন থেকে হয়ে গেছে দীঘা একটা তীর্থস্থানও বটে, আর যেটা আমাদের বাঙালিদের কাছে কিন্তু অনেকটাই আনন্দের বিষয়। আর এই সময় ঠিক দেখো এরকম একটা লাইন পড়ে গেছে, লম্বা লাইন চলেছে, আর যে লাইন কিন্তু সামলানোর জন্য এখানকার প্রশাসন ব্যবস্থা দড়ি টাঙিয়ে দিয়েছে। আলাদাই সুন্দর লাগছে ভিউটা। রাতের বেলা আর দিনের বেলার মধ্যে হিউজ একটা তফাৎ কিন্তু চেক আউট করা যাচ্ছে। অতীব সুন্দর এই জগন্নাথ ধাম, দীঘার জগন্নাথ ধাম। যেমনভাবে তোমাদেরকে জানিয়েছিলাম সন্ধ্যাবেলায় দীঘার এই জগন্নাথ ধাম কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক তেমনভাবে দেখো সন্ধ্যা হতে না হতেই চলে এসেছি জগন্নাথ ধামে। আর এখান থেকে ঠিক পুরো লুকসটা এরকম আছে, যেটা জাস্ট অসাধারণ। একদমই এই মুহূর্তে আছে এন্ট্রান্স এরিয়াতে, যে গেটটা দেখছো এই গেটটা থেকে ঢুকবে, আর তারপরে কিন্তু জাস্ট এরকম একটা ভিউ পেয়ে যাবে, অসম্ভব সুন্দর। এদিকে চারিদিকে কিন্তু লাইটগুলো দেওয়া আছে, তার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। একদমই সামনে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আছে দীপস্তম্ভ, এগুলো কিন্তু প্রদীপ জ্বলবে, যদিও এখনও জ্বালানো হয়নি। আর ওই দূরে দেখো একদম জগন্নাথ ধামের ধ্বজাটা কত সুন্দর উঠছে। আর হ্যাঁ, একদমই ঠিক, এখানে কিন্তু সকালবেলা দেখেছিলাম হলুদ কালারের ধ্বজা ছিল, আর এখন কিন্তু এটার রং দিয়েছে লাল। পুরীতে যেমন ধ্বজা পরিবর্তন করার সেই যে নিয়ম, সেটা কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটার লাইটের পরিমাণটা একটু কম আছে, বাট ওদিকটাই কিন্তু দেখো ফুললি ভিজিবিলিটি আছে। সন্ধেবেলা এসে দেখতে পেলাম সেই যে লাইন, ভক্তদের সেই যে ভিড়, মানে আলাদা মাত্রায় নিয়ে যাচ্ছে এই জগন্নাথ ধামকে, দীঘার জগন্নাথ ধামকে। মা সকালেও দেখলে রাতেও দেখলে, কোনটা তোমার বেশি ভালো লাগছে? এটা বেশি ভালো লাগছে। এটা বেশি ভালো লাগছে, তাই তো? আচ্ছা, কি নোটিস করছো তুমি সকাল আর এই সন্ধ্যের মধ্যে? প্রচন্ড গরম পড়েছিল তো ওই জন্য একটু কম ছিল। একদমই তাই, প্রচণ্ড গরম ছিল, আর সেই জন্য লোকজনটা কম ছিল। আমার তো পা লিটারালি পুড়ে গেছে, এখনও পর্যন্ত হাঁটছি তো আমার পায়ে লাগছে। তুমি আছে সিংহদুয়ার, এছাড়াও কিন্তু এখানে আমি যেটা দেখলাম টোটাল 6টা গেট আছে, মানে সব কটা গেট এখনও যদিও বা খোলা নেই। ভক্তদের পরিমাণ যদি বেশি থাকে তাহলে নিশ্চিত যে প্রত্যেকটা গেট কিন্তু খুলে দেওয়া হচ্ছে। 6টা গেট কিন্তু আলাদা আলাদা দিকে তৈরি করা হয়েছে।
সকালবেলার মতোই ঠিক, কিন্তু মা মেয়ে আবারও একদম কোমর বেঁধে নেমে পড়েছি যে না ঘুরবো, দেখবো এই জগন্নাথ ধাম, যার এত সুন্দর রূপ, অসাধারণ রূপ। জাস্ট একটা করে গেট থেকে বেরোবে, আর একটা করে গেট কিন্তু তোমরা পেয়ে যাবে। একদম ট্রেনের কামরা যেরকম হয়, একটা বগি থেকে আরেকটা বগিতে খুব ইজিলিভাবে তোমরা শিফট করতে পারো, সেম কিন্তু এখানে আছে। কিন্তু একটা প্রবলেম আছে, তোমরা যেতে পারবে কিন্তু রিটার্ন করতে পারবে না। এটা কি বলো? পদ্মপুকুর। তো যেটা কিন্তু আমাদের পুরীর জগন্নাথ মন্দিরে নেই, সেটা কিন্তু দীঘাতে আছে। একদমই আছি নাট মন্দিরে, আর যেখানে দেখো স্বয়ং বিষ্ণু কিন্তু আছে স্বয়ং। কিন্তু একদমই আছে মেন মন্দির, আর এটা যাওয়ার জন্য যে রাস্তাটা সেটা কিন্তু একদমই এটার এই পাশ থেকে যেতে হবে। কত মানুষ শুধু ছুটে এসেছে জগন্নাথ দেবকে একবার দেখার জন্য। এই বিগ্রহগুলো দেখো কত সুন্দর করে সূক্ষ্ম হাতে কারুকার্য করা, পুরো পাথরই কিন্তু বেলে পাথরে তৈরি আছে। আর হ্যাঁ, এগুলো সবই রাজস্থান থেকে কিন্তু আনা হয়েছে। তোমরা এই এরিয়াটা থেকে কিন্তু পুরো জগন্নাথ ধামের মন্দির বা এই ধামটার কিন্তু ভিউ পাচ্ছ, আর যেটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই মুহূর্তে আমি যাচ্ছি জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই প্রত্যেকে কিন্তু রথ দর্শন করতে, আর যেটা আমার কাছে মনে হয় অনেক ভাগ্যের ব্যাপার। একদম কাছ থেকে তোমাদেরকে জাস্ট রথের ভিউগুলো দেখাচ্ছি। এদিকে একটা কিন্তু আছে সবুজ আর লালের মধ্যে, আরেকটা আছে ওই পিঙ্ক টাইপের কালার, যতটা অন্ধকারে বুঝতে পারছি, আরেকটা কিন্তু একদমই হলুদ আর লালে। তোমরা কমেন্ট করে জানিও কোন রথটা কিন্তু কার। প্রথমে কিন্তু এই রথেই পূজিত হওয়ার কথা ছিল জগন্নাথ দেবের, কিন্তু তারপরে যখন এখানে মন্দিরটা স্থাপিত হয়ে গেছে তখন কিন্তু সেই মন্দিরেই পূজিত হয়েছে জগন্নাথ দেব। আশা করছি নেক্সট ইয়ার কিন্তু আমাদের এই রথ বেরোবে, যেটা হচ্ছে এতদিন পর্যন্ত পুরী থেকে বেরোতো সেটা এবারে দীঘা থেকেও বেরোবে। আর এটা আমাদের জন্য অনেক অনেক সুখবর আর একটা খুবই ভালো উপস্থাপনা। দীঘা তীর্থস্থান হয়েছে এটা ঠিক কথা, তা বলে দীঘাকে যদি ভুলে যাই, দীঘার সমুদ্রকে যদি ভুলে যাই, তাহলে ব্যাপারটা ঠিক জমবে না। এই মুহূর্তে কিন্তু আমরা একেবারেই জগন্নাথ ধাম থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন ঘড়িতে বাজে 8:14। এখন কিন্তু মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়েছে, যে কজন ভেতরে আছে তাদেরকে জানানো হচ্ছে তাড়াতাড়ি বাইরে বেরোনোর জন্য। তো তোমরা যদি জগন্নাথ ধামে আসবে মনে করো, টাইম কিন্তু সকাল 6টা থেকে রাত 8টা, এটা মাথায় রেখে দিও। ঘড়ি কাটে এখন বাজে ঠিক 10:39, আর এই মুহূর্তে আমি আর আমার মা কিন্তু ডিনার মা কিন্তু সার্ভ করে ফেলেছে। মা আজকে মেনুতে কি কি আছে বলো? বাটার রুটি, হ্যাঁ, চিকেন কষা, হ্যাঁ, আর চিকেন বিরিয়ানি, আর ফিশ। চলো আর বেশি কথা বলবো না, আমিও খাওয়া দাওয়াটা স্টার্ট করি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর দেখো বাবা মার সাথে টাইম পেলে একসাথে টাইম স্পেন্ড করা, একসাথে খাওয়া দাওয়া আলাদাই ব্যাপার আছে, তোমরাও করো, দেখবে আলাদা লেভেলে একটা স্যাটিসফ্যাকশন পেয়ে যাবে। ঘড়িতে এখন বাজে 11:14, মা অলরেডি শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। তো চলো টাটা, গুড নাইট। তো কাল সকালে আবার তোমাদের সাথে ব্যাক করছি। The next day. গুড মর্নিং ফ্রম দীঘা। একেবারে কিন্তু সকাল সকাল মা আর আমি ঘুম থেকে উঠে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে চলে এসেছে কিন্তু পুরি, সবজি, এদিকে আছে ডিম সিদ্ধ, আর মাও কিন্তু এদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মা আর আমি বাইক নিয়ে বেরিয়ে পড়বো। না, এখন কলকাতার দিকে যাব না, এখন কিন্তু এখানে প্রচুর গরম, প্রচণ্ড, মানে একটু গরমটা কমলে আর কি বাইক রাইডটা স্টার্ট করবো কলকাতার দিকে। তার আগে আশেপাশে একটু ঘুরবো। ও জাস্ট এখন আমি নিউ দীঘা থেকে যাচ্ছি দীঘা মোহনার দিকে, আর এখান থেকে মোহনার ডিস্টেন্স আছে ওই 5.6 কিলোমিটার। আমি দীঘার মোহনার সাইডটাই কিন্তু ফার্স্ট টাইমই আসছি। এখানে দেখো কত বড় বড় ট্রলার আছে, আর চারিদিকে না মাছের একটা স্মেল আসছে। এই মুহূর্তে তোমরা কেউ যদি আমার এই ব্লগটা দীঘা থেকে বা দীঘার আশেপাশে দীঘা মোহনা বা তার সারাউন্ডিং কোনো এরিয়া থেকে দেখে থাকো, তাহলে আই লাভ দীঘা লিখে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। ফাইনালি রিচ করে গেছি দীঘা মোহনাতে। দেখো দীঘার মোহনায় শুধু মাছই মাছ, ক্যা বাত ক্যা বাত, পমফ্রেট, কাঁকড়া, চিংড়ি সব কিছুই আছে। মা দাঁড়িয়েছে ওই যে আমার বাইকের কাছে, আর আমি এখন যাচ্ছি দীঘা মোহনা দেখতে। ভাই কি গরম এদিকটায়, বাট ভিউ দেখো সেই লেভেলের ভিউ। আমার কখনো ওই জায়গাটায় যাওয়া হয়নি, তো মাকে জিজ্ঞেস করলাম যাবে, মা বললো না, যাবে না। তো
চলো তাহলে ব্যাক করো। এতটাই গরম লাগছে আর এখানে আমার থাকার একটু ইচ্ছা করছে না। মা বেরিয়ে যাচ্ছে কলকাতার দিকে, দীঘাকে টাটা জানিয়ে। মা দীঘাকে টাটা করে দাও মা তুমি, সমুদ্রকে টাটাকে। ভীষণই ভালো কাটিয়েছি একটা দিন, জগন্নাথ দেবকে দর্শন করে দীঘার সমুদ্রে স্নান করে ফাইনালি আমাদের দীঘাকে টাটা করার সময় চলে এসেছে। টাটা দীঘা মানে এই দীঘা গেট আমাদের বাইকারদের কাছে একটা আলাদাই ভালোবাসা। যখন আমরা প্রথম বাইক রাইড স্টার্ট করি, বিশেষ করে কলকাতা থেকে, এই গেটটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি থাকে। গাড়ির ফুয়েল লেভেলটা কমে গেছে, তাই ভাবলাম চলো একটু ফুয়েল আপ করে নিই। একদমই কিন্তু 701 টাকার ফুয়েল আপ করে নিচ্ছি, যাতে মাঝপথে আর দাঁড়াতে না হয়। ঘড়ির টাইম এখন সকাল না সরি দুপুর 12টা 5। তো চলো জার্নিটাকে স্টার্ট করা যাক। থেকে কিন্তু আমাদের কলকাতার পাটুলির ডিস্টেন্স দেখাচ্ছে 218 কিলোমিটার, আর আমার বাড়ির ডিস্টেন্স আছে ওই 235 বা 36 কিলোমিটার। তো চলো দেখা যাক কটায় পৌঁছাই না পৌঁছাই, সবটাই তোমাদেরকে আপডেট করব। 14 মাইল ব্রিজের উপরে আছি, এখান থেকে কাঁথির ডিস্টেন্স আছে 22 কিলোমিটার। একদমই আছি চাউল খোলাতে, এখান থেকে মন্দারমণি দূরত্ব তো জানোই মাত্র 9 কিলোমিটার, আর নন্দকুমারের ডিস্টেন্স আছে 66 কিলোমিটার। ভাই এই যে চাউল খোলার এই যে মোড়, এখানে কি ভাই তোমাকে দাঁড়াতেই হবে আরে এতটা জ্যাম হয় বারে বারে। দিন থেকেই মা ডাব খাবে করছিল, আমিও খাবো বলছিলাম। আজ ফাইনালি নিয়ে চলে এসেছি ডাবের স্টলে। ডাব কত? ডাব আছে 50 আছে, 60 আছে, 70 আছে। না দুটাই বস, বুঝলে? ঠিক আছে ডাকবে। থ্যাংক ইউ। দেখতে দেখতে কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। এখান থেকে একদম আমার লেফটের রাস্তাটা গেছে খড়গপুরের দিকে, ডিস্টেন্স আছে 90 কিলোমিটার, আর এখান থেকে কলকাতা ডিস্টেন্স আছে 150 কিলোমিটার। তো জানোই রাইডটা স্টার্ট করেছিলাম দীঘা থেকে, তখন ঘড়িতে 12টা বেজেছিল, আর এখন ঘড়িতে বাজে ঠিক 1টা, মানে 1 ঘন্টা হয়েছে। আর আমি কিন্তু কলকাতা থেকে এখন আর মাত্র 133 কিলোমিটার দূরে আছি। আর এই মুহূর্তে জানাই ওয়েদারটা দেখো, জাস্ট মেঘলা একটা ওয়েদার কিন্তু আছে, আর যেখানে রাইড করতে সত্যি আমার অনেক ভালো লাগছে। আমার মায়ের মনের জোর এতটাই বেশি না যে মা কিন্তু অসুস্থ, কিন্তু তারপরেও মা আমাকে বলেনি যে আমি যাব না, ঠিক আছে? মা সেই অসুস্থতার সাথে করে নিয়ে আমার সাথে এসছে এবং স্টিল আমার সাথে বাইক রাইড করছে। আর কলকাতা থেকে দীঘা একদিন ট্যুর করে এবার ফিরে আসা, এই ব্যাপারটা কিন্তু একদম ইজি নয়। হ্যাঁ, এখানে চারিদিকে দেখো রাস্তায় জল জমে গেছে, মানে মুষলধারে বৃষ্টি হয়েছে, আর এই জলগুলোই না আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে যাচ্ছে। 100 কিলোমিটার ভিজে ভিজে চালিয়ে দেওয়াটা নো চাপ ভাই, তার থেকে বেশি হলে জ্বর চলে আসবে বাস। আমি একা থাকলে কোনো যাব তো না, বাট যেহেতু মা আছে, মায়ের শরীর খারাপ করে যাবে। আমি কিন্তু আছি নন্দকুমার মোড়ে, আর এখান থেকে একদম আমার লেফটের রাস্তাটা ধরে নিয়েছি, কোলাঘাটে চলে এসেছি। আর এখানে আমি সামনে একটা সরস্বতী হোটেল আছে, সেখানটাই দাঁড় করাবো। এই জেরে ফেলে চলে গেলাম। দেখো এখানে কিন্তু মা লাঞ্চ চলে এসছে। মায়ের মেনুতে আছে সাদা ভাত, এদিকে একটা কলার কিছু হবে কি জানি না, এদিকে পটলের কিছু একটা, এদিকে ডাল, চাটনি, পাঁপড় আর মাছটা আছে। আমি আর খাইনি, কারণ খেলেই আমার ঘুম পেয়ে যাবে, জানো আমার রাইড করতে খুব প্রবলেম হবে। এই কটা ভাত নিয়ে এরকম করছে, মানে মা খেতে আর পাচ্ছে না। আর আমি অ্যাট লাস্ট একটা রেড বুল নিয়েছি এনার্জি বাড়ানোর জন্য। এমনিতেই আমার এনার্জি সবসময় হাই লেভেলে থাকে, তারপরেও তো ঘড়িতে এখন বাজে 2:46, আর এই মুহূর্তে কিন্তু আমি একদমই খাওয়া দাওয়া করে মাকে নিয়ে আবারও বেরিয়ে পড়েছি। অলমোস্ট কিন্তু কোলাঘাটে আমি আর আমার মা 1 ঘন্টার কাছাকাছি রেস্ট নিয়েছি। বুঝতেই পারছো মাকে নিয়ে যাচ্ছি, একটু তো বেশি রেস্ট লাগবেই, তাই না? তো যাই হোক, একটা জিনিস খুব ভালো লাগলো, আমি যে হোটেলটায় প্রতিবার খাই, সরস্বতী হোটেল, তোমাদেরকে ভিডিওতে দেখাইও, তারা খুব খুশি যে তাদের এই ভিডিওটা আমি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি। মানে নামার সাথে সাথেই মানে চিনে গেছে এবং তারা বললো যে সব কটা ভিডিও তারা রেখেছে তাদের কাছে। এই জিনিসগুলো যাওয়া আসার পথে সত্যি বলতে আমি একজন ব্লগার হয়ে, লেডি বাইকার হয়ে, আমার কাছে মনে হয় এগুলো আমার কাছে অনেক বড় বড় একটা প্রাপ্তি, যেটা আমরা চাই সব সময়ের জন্য, যে মানুষ একটু হাসি মুখে কথা বলবে, একটু ভালোবাসা দেবে, ব্যাস, আমাদের আর কিছু চাই না। ওয়েদারটা এতটা ভালো আছে যে কি বলবো। আর এই ওয়েদারে কোলাঘাট ব্রিজ পুরো কাঁপছে, পুরো কাঁপছে। বাই দ্য ওয়ে, তোমরা কোলাঘাট থেকে যদি কেউ বা কোলাঘাটের আশেপাশ থেকে যদি কেউ আমরা এখনকার এই ব্লগটা দেখে থাকো, তাহলে আই লাভ কোলাঘাট লিখে দিও আর কমেন্ট সেকশনে জানিও ব্লগটা কেমন লাগছে। একদমই বাগনানে আছি। হ্যাঁ, আর এই সেই জায়গা, বুঝলে? কিছুদিন আগে একটা বাস নিয়ে এমন ঝামেলায় পড়েছিলাম, ঠিক এই সেই প্লেস যেখানে কিন্তু আমি সেই বাসটাকে দাঁড় করিয়েছিলাম। হ্যাঁ, অনেকেই খারাপ ভালো কমেন্ট করেছো তোমরা, তো বিষয়টা তো ক্লিয়ার করেছিলাম, তারপরেও কিছু ভুলভাল কমেন্ট হয়েছে। যাই, আমার সাথে অন্যায় হলে আমি ছাড়ি না,
আর এরকম অন্যায় তো একদমই না। ও দিল্লি 1536 কিলোমিটার, কলকাতা 48 কিলোমিটার, क्या बात है। অনেক তাড়াতাড়ি কলকাতায় ঢুকছি, আলাদাই ভালো লাগছে। ঠিক আছে, আসলে মা থাকলে না জোরটা আমার যেন আলাদা রকম ভাবে বেড়ে যায়। আমার মা হচ্ছে আমার মানে সেই মনের জোর আর সেই পাওয়ার। মা থাকলে আমি সব জয় করে নিতে পারবো, এটা আমার বিশ্বাস। আর আজকে মাদার্স ডেতে মাকে নিয়ে ঘোরা এই ব্যাপারটা আমার কাছে আলাদাই একটা থ্রিল এনে দিচ্ছে। তোমরা মাদার্স ডেতে কে কীভাবে পালন করলে, কে মায়ের সাথে কীভাবে টাইম স্পেন্ড করলে, কমেন্ট করে জানাতে একদম ভুলো না। বস, পানের পিকটা কোথায় ফেললে? পানের পিকটা ফেলা ঠিক হয়েছে? পুরো হাতে লেগেছে, এরকম কেউ করে? যান, এখান থেকে কিন্তু নবান্ন হাওড়া আছে একদম আমার লেফট সাইডে, আর আমিও কিন্তু লেফট সাইডের দিকেই চলে গেলাম। আর এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে কিন্তু দিল্লির দিকে। ওয়েলকাম ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা। হায়, খুব খারাপ জ্যাম কাটাচ্ছি, খুবই খারাপ, মানে জ্যাম থেকে বেরোতে পারছি না। এতক্ষণ কি বিন্দাস রাইড করছিলাম ভাই, কি অবস্থা, গাড়ির পর গাড়ি ভর্তি। নেমে যাও। আসলে মা অনেকটাই অসুস্থ তো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ একদম, আপনি ভালো থাকবেন। উনি বললেন যে উনি আমার ভিডিও দেখেন, আর আমি না এই মুভমেন্টগুলোকে ক্যাপচার করি। কেন করি তার কারণটা হচ্ছে যাতে স্মৃতির পাতায় সব কিছু রেখে দিতে পারি। আর যখন আমার বয়স হয়ে যাবে বা আমার যখন ফিউচার জেনারেশনগুলো যখন আসবে, তাদেরকে দেখাতে পারবো না জীবনে কিছু পাই বা না পাই, মানুষের ভালোবাসা পেয়েছি। কলকাতা কিন্তু একদমই স্ট্রেট, মানে এই রাস্তাটা চলে যাচ্ছে, আর ওদিকে রাস্তাটা যাচ্ছে জিটি রোড, হাওড়া স্টেশন বা শিবপুরের দিকে। থ্যাংক ইউ। যাক ভাই, কিছু করতে পেরেছি বস। যে আমার চ্যানেলের নামটা দেখে পুলিশ দাঁড় করে দিয়ে ছেড়ে দিয়েছে, কিয়া বাত, কিয়া বাত। এই এতটা ভালোবাসা, এতটা রেসপেক্ট, এতটা সম্মান আমি আমার জীবনে পাবো সত্যিই ভাবিনি। যে আমার চ্যানেলের নামটা দেখে ওই সিনিয়র অফিসারটা ছেড়ে দিল, যে জয়ী অফিসিয়াল এটা। ও, এর মধ্যে যে কি প্রাপ্তি আছে, কি ভালোবাসা আছে। আমি সত্যি বলতে আমার বাবা মাকে এমন একটা দিন দেখাতে চেয়েছিলাম যে আমি মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পাবো, যে অ্যাচিভমেন্টের মধ্যে থেকে আমি আমার বাবা মাকে নিয়ে যাবো। এই সমস্ত প্রাপ্তিগুলো আমার মনে হয় যে আমার বাবা মা অনেক খুশি হচ্ছে এটা দেখে, বা তাদের মেয়েকে এতজন ভালোবাসে, এটা আমার মা তো মানে কি বলবো, যে আমার এত বড় সাপোর্টার, সে আজ হয়তো খুবই খুশি। আর আমাদের সেকেন্ড ব্রিজের ভিউটা দেখো, কিয়া বাত, কি লাগছে। ব্রিজের ভিউ যতবারই দেখি ততবারই যেন আলাদা রকম ভালো লাগে। যেখানেই যাই কলকাতা ফিরলে না মনের মধ্যে আলাদা একটা তৃপ্তি, আলাদা একটা ভালো লাগা কাজ করে। একদমই দেখো, ওই যে ভিক্টোরিয়া, কি দারুণ লাগছে। তুমি কিন্তু আছি মা ফ্লাইওভারে, আর পাকসার কাছের কাছাকাছি আছি, আর এখান থেকে পাটুলের ডিস্টেন্স দেখাচ্ছে ওই 13 কিলোমিটার। সন্ধে হয়নি এখনো, দিনের আলো আছে, আর এই মুহূর্তে আমি চলে এসেছি পাটুলি। তো মা কি এখানে দাঁড়াবো, তোমাদেরকে বলে দিই ঘড়িতে কোন বাজে, ঠিক 4:30। ওয়েদারটাও সুন্দর, মাকেও বেশ ভালোই লাগছে, এতটা জার্নি করলো। ফার্স্টে আমি মাকে বলবো, মা মানে হ্যাটস অফ, তুমি, তোমার এই সাহস, এই যে তোমার মধ্যে এনার্জেটিক ব্যাপারটা, এটা তোমার থেকেই আমার লাইফে এসছে, আমি বুঝতে পেরেছি। এই যে তুমি দীঘা গেলে আমার সাথে বাইক রাইড করে, লাইফে ফার্স্ট টাইম, তাই তো, মানে মায়ের লং রাইড ফার্স্ট টাইম, আবার তুমি ব্যাক করলে, টোটাল ওভারঅল কি এক্সপিরিয়েন্স। ও হ্যাঁ, তুমি আবার জগন্নাথ দেবও দেখেছো, বলো কি এক্সপিরিয়েন্স। ভালোই লাগলো, কিন্তু আমার শরীর অসুস্থতার জন্য আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু খুব ভালোই নিয়ে গেছে, ভালো লাগলো। তাহলে কি তুমি আবার রাইড করতে চাও, মানে বাইকে লং রাইড কি করতে চাও? শরীর সুস্থ থাকলে চেষ্টা করে দেবো। আচ্ছা, খুব তাড়াতাড়ি মায়ের একটা ছোট্ট অপারেশন আছে, তোমরা সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এবার চলো তাহলে একেবারে বাড়ির দিকে যাই। সোনারপুর ব্রিজটাকে ক্রস করছি, আর এদিকের আবহাওয়াটা আরো সুন্দর, দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই যেন এক পশলা হয়ে গেছে বৃষ্টি। আমি ঢুকে পড়েছি পাড়ার রাস্তায়, আলাদাই সুকুন। ফের চালায়া, ইয়ে। একদমই কিন্তু
তো আমার পক্ষে আজকে সাথে নিয়ে আমার মাকে সাথে নিয়ে বাড়ি চলে এসেছি। সেই সাথে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।